গৌতম লাহিড়ী তিনি যেটি বলছিলেন যে মূলত এর যেভাবে বাংলা সরকার পরিবর্তন হয়েছে, বেশ আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হয়েছে, সেটি ভারতের জনগণ কিংবা পলিটিশিয়ান বলছেন, তিনি দাবি করছেন যে অনেকে মেনে নিতে পারেননি এবং এটি এক ধরনের এই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছেন। আপনি আলোচনাটা শুনেছেন? যদি আপনার কাছে জি নিশ্চয়ই। আমাদের এখানে তো একটা রেওয়াজ আছে যে একজন অতিথি আসে, একজন আরেকজনের কথাটা আমরা এখানে বিঘ্ন করি না। আর আমি ওনাকে এটা রেসপেক্ট করি যে উনি ওনার যে মনে যেটা আছে সেটা সরাসরি বলেছে। এখন কথাটা এখানে বলি একে একে, এবং দাদাই এটা বলছিলেন, এখানে যদি নিয়ম মাফিক হয়, আমি যতদূর জানি আন্তর্জাতিক সম্পর্কে বা ফরেন রিলেশনস বা ইন্টারন্যাশনাল রিলেশনসে স্টেট টু স্টেট রিলেশনস হয়। পার্সন টু পার্সন রিলেশনশিপ হলে ভালো, কিন্তু না হলেও কোনো সমস্যা নাই। তো স্টেট টু স্টেট রিলেশনস যদি হয়, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, ভারতে যেই ক্ষমতায় আসুক, একজন আরেকজনের সাথে এনগেজ করাটা স্বাভাবিক। এখন ওনার বক্তব্যের প্রতি সম্মান রেখেই বলছি যে কেন, যেহেতু উনি প্রোগ্রামে এখন নেই, তো যদি উনি পরে দেখেন তো ভালো, যে ওনার বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশনটা আছে। এটা যেটা আপনিও এখানে ওনাকে প্রশ্ন করছিলেন, যে এক হচ্ছে যে ওরা চাচ্ছে যে নিয়ম মাফিক এখানে একটা হোক। তো একটা অভ্যুত্থান হয়ে একটা নির্বাচিত সরকার যে সামনে আসবে, ওটার জন্য তো সময় লাগবে। কতটুকু সময় লাগবে, কিভাবে নির্বাচন হবে, এটা বাংলাদেশের লোকরা এখানে এটা নিজেদের মধ্যে ডিসাইড করবে। ভারতের ব্যাপারে তো আমরা কিছু বলতে যাই না। এবং এর মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে যে 1 বছরও হবে না যখন ওখান থেকে ইরানে একটা প্রেস রিলিজ হলো যে ভারতের যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমানদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, তার নিয়ে কিন্তু ইরান হচ্ছে শঙ্কিত। ইরান এবং ভারতের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে, আপনার ডিফেন্স রিলেশনশিপ ও কোঅপারেশন আছে, এবং ইরানের কাছ থেকে বিস্তর পরিমাণে তেলও কিনে ইন্ডিয়া। তো ভালো কথা। তখন ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমি কোট করছি এটা, যে ওরা বলেছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো রাষ্ট্রের এখানে মন্তব্য আমরা এটা পছন্দ করি না, উই ডু নট অ্যাপ্রিসিয়েট দিস। ভারত যে স্ট্যান্ডার্ডটা নিজের জন্য সেট করছে অন্যদের সাথে, অন্য কোনো দেশের জন্য কেন এটা এক্সপেক্ট করছে না? নাম্বার 1। তার মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কথা বলছে। বন্ধু রাষ্ট্র হলেও যদি বলে বন্ধু রাষ্ট্র, তাহলে বন্ধু রাষ্ট্র হলে তো এটা প্রাইভেটলি মেসেজটা কমিউনিকেট করা যেতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম আলাপেই কেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথাটা উঠাতে হবে? এবং আমরা যদি ভুলে যাই, আমরা তো বলি মেমোরি অফ আ গোল্ড ফিশ। এখন যে পার্টি যে এখানে আছে NDA 3-তে, যেটা বলবো এখানে বিজেপি, সেটা তো হচ্ছে একটা হিন্দু মৌলবাদী একটা দল। এটা তো RSS এরই একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন, যার এখানে হচ্ছে, এবং যার এখন যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি যখন গুজরাটে উনি এই মুখ্যমন্ত্রী ছিলেন 2002-এ, এখানে গুজরাট রাইটের ব্যাপারে তার নামে তো এখানে, এবং তার যে এখনকার যে হোম মিনিস্টার, তার নামে তো যথেষ্ট এখানে কন্ট্রোভার্সি ছিল, ইনভেস্টিগেশন ছিল। তারপর হচ্ছে কংগ্রেস নির্বাচন হেরে যাওয়ার পর তার হচ্ছে যে সে এখন এই কেসগুলো ধামাচাপা পড়ে যায়। 2000 আপনার যদি 13 বা 14 সালে এখানে উত্তরপ্রদেশে মুজাফরনগরে এখানে বিশাল বড় রাইট হয়েছে, এবং যোগী আদিত্যনাথ ওই রাইটের ভিত্তি করে আসছেন, যেখানে হচ্ছে যে উনি বলেছে যে ওনার এখানে মুসলমানদের এখানে ওদেরকে উনি বলছে টেররিস্ট, এবং তাদের ঘর ট্র্যাক্টর দিয়ে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং 2020 বা 21 সালে দিল্লিতে লাস্ট এখানে বড় আকারে রাইট হয়েছে। যে কোনো দেশে রাইট হতে পারে, ভারত বড় দেশ, ওদের মধ্যে এখানে আমরা চাই প্রত্যেক দেশই হচ্ছে যে সুন্দর মতো তাদের মতো থাকুক, কিন্তু এটা বলে ঘোলা পানিতে একটা মাছ শিকার করার চেষ্টা। এখন ভারতের যে এই মানসিকতা, এখানেও তো এটা বিট্রে করছে যে ওরা একটা পরিবারের সাথে, শুধু আওয়ামী লীগ না, একটা পরিবারের সাথে বা একটা বিশেষ একটা ফ্যামিলির সাথে হচ্ছে যে তারা শুধু এনগেজড হবে। এটাও তো এখানে একটা সমস্যা। এবং এটা কেন একটা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেই ভারতের সাথে সুসম্পর্ক থাকবে। উনি যেটা বললেন কথাটা ঠিক, যে প্রণব মুখার্জি যে ভিজিটের সময় যখন হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা দেখলেন না, তখন হচ্ছে এটা কনসিডার্ড অ্যাজ আ ডিপ্লোম্যাটিক ইনসাল্ট। অন হাইন্ডসাইট এটা উচিত করা, হয়তো এটা হওয়া উচিত হয়নি। কিন্তু এখন আরেকটা জিনিস, যেটা আমি ওনাকে পয়েন্ট আউট করতে চাই দর্শকদের জন্য, এখন যে বিএনপি যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান,
উনি তো বিগত 1 মাসে যদি আপনি স্টেটমেন্টগুলো ধরেন, উনি কিন্তু বলছেন যে বাংলাদেশ ভারতের মধ্যে আমরা একটা ইন্টারপার্সোনাল ভালো সম্পর্ক চাইছি, এবং আমরা চাইছি না যে ভারতের যে সিকিউরিটি ইন্টারেস্ট সেগুলোকে আমরা এখানে ওটাতে আমরা ওই সিকিউরিটি ইন্টারেস্ট স্পেশালি নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে বা সেভেন সিস্টার্স নিয়ে ওটাকে আমরা রেসপেক্ট করব, কিন্তু আমাদেরও যে জেনুইন যে আমাদের প্রবলেমগুলো আছে রেসপেক্ট করতে। উনি তো যথেষ্ট এখন সেক্সম্যান লাইক কথা বলছেন, একই দলেরই তো বলছেন। এখন ওই কথাটা বলুন যেখানে একটা কিন্তু, এবং আমরা তো সুজাতা সিং এর কথা যেটা এখানে দাদা বললেন, এখানে ওই যখন আমাদের 2014 সালে এখানে ইলেকশন, তখন উনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ার, তখন হচ্ছে যে উনি ফরেন সেক্রেটারি ফর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। উনি তো এখানে এসে ডিরেক্টলি বাংলাদেশে এসে বললেন যে আমরা চাই যে জাতীয় পার্টি নির্বাচন করুক। তো এটা তো একটা এক্সটার্নাল এখানে ইন্টারভেনশন হচ্ছে। তো সুতরাং ভারতের যে এখানে হচ্ছে যে এই যে আমি মানে কথা এবং কাজের মধ্যে যে ফাঁক, এইটার মধ্যে আমার মনে হয় এখানে এটার জন্য হয়তো অনেক সময় জনগণের মধ্যে অসন্তোষ হচ্ছে। আপনি একটা যদি বলেন, এবং যতবার আমরা ভারতীয়দের বলছি বর্ডার কিলিংস, ইন্ডিয়া টু গ্লোবালের একটা শুধু আমি কথা বলি, আমাকে যে আমার ইন্ডিয়ান রিপোর্টার যথেষ্ট মানে জানে বাংলাদেশে, সে বলছে যে এখান থেকে একদল এখানে ইন্ডিয়ান জার্নালিস্টরা গেছে, ওরা ইন্টারভিউ করেছে ইত্যাদি ইত্যাদি, এখানে বলেছে মাইনরিটিদের মধ্যে ওদের একটা সেন্স অফ সিকিউরিটি ওদের কম আছে। আরে পুরো সেন্স, যখন একটা রেভলিউশন হয়, যখন একটা অভ্যুত্থান হয়, তখন তো সেন্স অফ সিকিউরিটি সবার মধ্যে কম থাকে। আমাদের হঠাৎ করে ডাকাতের আবির্ভাব হয়েছিল এই ঢাকা শহরে, যখন এখানে অগস্টের দিকে, এবং তখন আমি শুধু একটা জিনিসই বলেছিলাম, এটা এখন বলে শেষ করতে চাই। কিছুদিন আগে বর্ডারে কিন্তু স্বর্ণা দাস বলে একটা মেয়ে মারা গেছে বিএসএফ এর ফায়ারিং, সেও হিন্দু নামের জন্য যদি মনে হয়, তখন তো ইন্ডিয়ান মিডিয়াতে একটা লাইনও আসে নাই। তো আমি কখন আমার ব্যক্তিগত আমার স্বার্থের জন্যে আমি যখন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ব্যবহার করব, তো এবং এখানে হচ্ছে তাহলে তো এটা হচ্ছে যে এটাতে আপনাদের প্রতিবাদ করতেই হবে। আসবো আপনার কাছে, আমি একটু অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র আপনার কাছে আসতে চাই। আমি যে বাংলাদেশের ভিতরে চলে আসি এখন, সেটা হচ্ছে যে এই সংখ্যালঘুদের সরকারকে আস্থায় নিতে পারছে, মানে এই বাংলাদেশেও তো এইটা একটা ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘুদের আপনারা কি এই সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেটাতে খুব একটা আস্থা পাচ্ছেন? মানে এটা বলার আগে আমি একটু জাস্ট ওনার বক্তব্যের সঙ্গে একটু যুক্ত করি যে এই যে বেগম খালেদা জিয়া যে সময় হচ্ছে প্রণব মুখার্জি বাংলাদেশে আসেন, ওই সময় চলছিল হরতাল, এবং সেটা সম্ভবত ওই যে মানে যারা দেখতে না পারে তার চলন বাঁকা একটা কথা আছে না, সেই সময় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কিন্তু সে মানে এই বেগম খালেদা জিয়াকেই নিরুৎসাহিত করেছে যে আপনি গেলে পরে আপনার গাড়ি বহরে হামলা হবে, অতএব আপনি এই হরতালের পরে যাবেন। কিন্তু উনি সময় দিতে রাজি না, যে কারণে উনি কিন্তু যান না, এবং তার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া দুঃখ প্রকাশ করেছেন যে আমি এই কারণে। কিন্তু ওনারা হচ্ছে ওই যে ওনাদের ওনারাও চায় নাই যে দেখা সাক্ষাৎ হোক, এবং এইটাকে অজুহাত করে অনেক কিছু করতে, অথচ ওনাদের ব্যাপারেও কিন্তু অনেক কথা আছে। তো আমি যে কথাটা এখন বলতে চাই যে বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের সময় থেকে প্রথম তো পুলিশ ছিল না, এরপরে দীর্ঘদিন ধরে নানান ধরনের আন্দোলন চলছিল, তারপর পরে দুর্গাপূজা হয়। দুর্গাপূজা অতীতের যে কোনো পূজায়, যে কোনো মানে যতগুলো পূজা হয়েছে আর কি, তার ভিতর এইবারও প্রায় 4টে না 5টে ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে। কিন্তু তুলনামূলকভাবে যদি হিসাব করি, মানে 1972 সালেও বাংলাদেশের বেশিরভাগ জেলায় মানে দেশের প্রথম স্বাধীন দেশের সবগুলো পূজা মণ্ডপে হামলা হয়েছে, কিন্তু এবার কিন্তু সেরকম হয় নাই, এবং অত্যন্ত চমৎকার পরিবেশে মানে বেশ সুন্দরভাবে কিন্তু পূজা পার্বণ হয়েছে এবং মানুষ উপভোগ করেছে। অনেকে মনে করেছিল যে এবার কেউ শাখা সিঁদুর পরে রাস্তায় নামবে না, সেরকম না। কিন্তু একটা বিষয় হলো, মানে যে ক্ষোভের কারণে আজকে মানুষ রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ করতে পারছে, এবং যেটার ইন্ধন আমাদের প্রতিবেশী দেশের কিছু রাজনৈতিক নেতাদের মাধ্যমে আসছে, সেটা হচ্ছে যে 10টা সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে কোনো মাইনরিটি নাই, হিন্দু নাই। তারপরে যে বিষয়টা, এই যে উপদেষ্টা নিয়োগ যারা হয়েছে, যারা অন্তত আশ্বাস করতে পারতো মানুষকে ডেকে এনে যে সেই রকম একজন দায়িত্ব সম্পন্ন এবং পরিচিত ফেজ, তাকে কিন্তু উপদেষ্টা নিয়োগ করে নেই। যদি সেরকম করতো তাহলে কিন্তু তাদেরই বলা হতো যে রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ করে তার কোনো সমস্যার সমাধান হবে না। সমাধান করতে গেলে এখানে যে সংস্কার কমিটি আছে, সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন পদ্ধতি সংস্কার কমিটি, যেটা হিন্দুদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং স্থায়ী সমাধানও হয়, সেই সমাধানটা হচ্ছে জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচন সহ সব ক্ষেত্রে সেপারেট ইলেকটোরেট সিস্টেম এবং সংরক্ষিত আসন যদি দেওয়া যেত, তাহলে কিন্তু মাইনরিটিদের প্রতিনিধি পার্লামেন্টে যেত, বিভিন্ন জায়গা যেত, রাস্তায় মিছিল না করে ওই তর্কাতর্কি হতো কিন্তু সংসদে গিয়ে, এবং সমাধান হতো, এবং তখন কিন্তু একে অপরের উপর দায় মানে পড়তো না। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিষয়টা ভারতও চায় না। এই বিষয়টা খোদ আমেরিকায় দেখেন, আজকে আমেরিকায় প্রত্যেক বছরই কিন্তু মাইনরিটি ইস্যু নিয়ে তারা কথা বলে, এবং আওয়ামী লীগের সময় প্রচুর করেছে, আমরা নিজেরা দেখা সাক্ষাৎ করেছি। এবারও নির্বাচনের আগে আপনার ট্রাম্প সাহেব একটা হঠাৎ করে টুইট করে বসলেন, বাংলাদেশের হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে হতো না। এটার কারণটা কি?
কারণটা হলো যে উনার বিপক্ষে যিনি ইলেকশন করছেন তিনি হচ্ছে কমলা হ্যারিস, এবং সে উনিও মহিলা আবার ভারতীয় হিন্দু। বংশোদ্ভূত। তাই ওই হিন্দু ব্যক্তি সে মনে করছে যে সেই আমেরিকায় তো বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দু এবং বাংলাদেশের হিন্দুদের, তো উনি মনে করলেন যে এই সময় যদি এইরকম একটা টোপ ছেড়ে দেই তাহলে টোটাল ভোট আমি পাবো, এবং ঠিকই তাই। উনি যখনই বললেন এই কথাটা, সঙ্গে সঙ্গে ভারতীয় হিন্দু, বাংলাদেশের হিন্দু যারা ছিল সব একজোট হয়ে ট্রাম্পের পক্ষে ভোট মানে দিবে এরকম ঘোষণা দিয়ে ভোট দিল এবং নির্বাচনে জিতলো। তার মানে এই বাংলাদেশের হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে পশ্চিমবাংলার শুভেন্দু বাবুরা যেমন চেষ্টা করে, আমি তো গত প্রায় 20 বছর যাবৎ ভারতীয় কেন্দ্রের এমন কোনো নেতা নেই, সব নেতাদের কাছে আমরা গিয়েছি যে যেহেতু শেখ হাসিনা আপনার অত্যন্ত কাছের মানুষ এবং অতীতের যতগুলো ঘটনা, প্রত্যেকটি ঘটনার পিছনে আওয়ামী লীগই দায়ী, আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে বাংলাদেশে মৌলবাদ তৈরি হচ্ছে, জঙ্গিবাদ তৈরি হচ্ছে, এই 2-4টে হিন্দু বাড়ি হামলা করে তিনি এইটাকে বিশ্বব্যাপী প্রচার করে। তা আমাকে ভিকটিম বানিয়ে তারা কিন্তু এই কাজগুলো করছে, অতএব আপনি তাদেরকে বলে ওই সেপারেট ইলেক্টরেট করে দেন। ওনারা কিন্তু সেটা করতে চান নাই। আজকে দেখেন ওনারা বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি এত দরদ দেখায়, অথচ ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করছে কিন্তু আওয়ামী লীগ। মানে বাংলাদেশ থেকে যে ব্যক্তিটা ভারতে যাবে তার সম্পত্তি এনিমি প্রপার্টি, তার মানে আপনি ভারতকে শত্রু ঘোষণা করছেন এবং ভারতে যে ব্যক্তি যাবে তার সম্পত্তি শত্রু সম্পত্তি করবেন। অথচ তাদের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ এবং নীতিবোধ থাকলে প্রথমে আওয়ামী লীগকেই তারা ঘৃণার চোখে দেখতো।